আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকল টেকনোলজির থার্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 3 অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন টেক ম্যাথমেটিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদের চ্যাপ্টার 5 অর্থাৎ আয়তাকার ঘনবস্তু এবং ঘনকের আয়তন সম্পর্কে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা তুলনামূলক তোমাদের জন্য খুবই সোজা এবং ছোট চ্যাপ্টার। তো আমি তোমাদের 4 নম্বর চ্যাপ্টারের কিছু সংক্ষিপ্ত রচনামূলক এবং পরবর্তীতে আমি আলোচনা করব। তো আজকে দেখো চ্যাপ্টার 5 আয়তাকার ঘনবস্তু এবং ঘনকের আয়তন সম্পর্কে আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে একটু জানার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে তোমরা যারা আমার অনলাইন ক্লাসে কষ্ট করে সংযুক্ত আছো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, শিফট, সেমিস্টার এবং যাদের গ্রুপ আছে অবশ্যই গ্রুপ উল্লেখ করবে। তাহলে আজকে দেখো, অতি সংক্ষিপ্ত কোশ্চেনে আছে কি, যে একটি আয়তাকার একটি ঘনকের আয়তন 216 ঘনমিটার হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? একটি ঘনকের আয়তন 216 ঘনমিটার হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? যে কোনো বইয়ে আছে। তো দেখো, এখানে আছে যে একটি ঘনকের আয়তন 216 ঘনমিটার হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি এ। তাহলে ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য কি ধরলাম, আমি এ ধরলাম। কেউ যদি মনে করো বি ধরবো, বি ধরতে পারবা। তাহলে এখানে দেখো যে ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো এ মিটার। তাহলে অতএব ঘনকের আয়তনের সূত্র এগুলো তোমাকে একটু জানার চেষ্টা করতে হবে। যে ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো, যেহেতু ঘনমিটার আছে তাহলে এ মিটার, আর যদি কিছু না থাকতো তাহলে এ একক ধরতাম। তাহলে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য, যেহেতু আয়তন বের করতে হলে অবশ্যই ঘনকের বাহুর দৈর্ঘ্য প্রয়োজন বা ঘনকের ধার প্রয়োজন। এই কারণে ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধার আমি এই মিটার ধরে নিলাম। যেহেতু অঙ্কে 216 ঘনমিটার আছে, কারণ আমাকে মিটারই ধরতে হবে, অন্য কিছু ধরলে হবে না। তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো বা ঘনকের ধার হলো এ মিটার। অতএব ঘনকের আয়তন, ভলিউম মানে কি বলতো, আয়তন। এই কারণে ভি ধরা হয়েছে। ভি সমান হলো এ কিউব, এটা ঘনমিটার। তাহলে এ কিউব ঘনমিটার। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? ভি সমান হলো এ কিউব। তাহলে আমি আরেকবার স্মরণ করে দিতে চাই যে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় বা ধার যদি এ মিটার হয়, তাহলে আর আয়তনের সূত্র, আয়তন ভি হলো ভলিউম সমান কি বলতো, এ কিউব হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো হয়তো তোমাদের যদি আবছাও মনে হয় যে কোনো বইয়ে এগুলো আছে, একটু কষ্ট করে পড়ার চেষ্টা করবে। কারণ তোমরা জানো, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যতই পড়িবে ততই শিখিবে। তুমি যদি একটু কষ্ট করে প্রতিনিয়ত আমার এই সাবজেক্ট আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দাও, দেখবা যে তুমি সেরা হয়ে গেছো। অথবা তুমি অবশ্যই দেখবা যে আমার এই সাবজেক্টে ভালো করতেছো। এ কারণে অঙ্ক যতই কঠিন হোক না কেন, তোমাদের ব্রেন কিন্তু আরো কঠিন। কারণ জানো যে এই মানুষের ব্রেন দিয়ে কত কি আবিষ্কার করছে। দেখতে পাচ্ছ স্টিফেন হকিং, সে একজন পঙ্গু মানুষ, তারপরেও কত কিছু আবিষ্কার করছে। এই কারণে দেখো মানুষের ব্রেন কিন্তু অনেক কঠিন। এই মানুষের ব্রেনের দ্বারাই দেখো উড়োজাহাজ ওপরে দেখো সহজেই আমরা করতে পারতেছি। এই কারণে অবশ্যই তোমার কঠিন বলে কিছু নাই। যদি চেষ্টা করে একজন, তাহলে যতই কঠিন হোক না কেন সেটা কি হয়ে যায় বলতো, সহজ হয়ে যায়। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেখো এ মিটার, অতএব ঘনকের আয়তন ভি সমান হলে এ কিউব ঘনমিটার। তাহলে এখন এই ঘন আয়তনটা দেওয়া আছে প্রশ্নে, একটা ঘনকের আয়তন দেওয়া আছে 216 ঘনমিটার। তাহলে প্রশ্ন মতে ভি সমান এ কিউব সমান কত, 216। তাহলে অতএব এ কিউব সমান হলো 216কে যদি ভাঙো তাহলে 6 এর উপর কিউব। তাহলে 216-র উপর যদি ঘনমূল নাও তাহলে আসে কত বলতো, 6। তাহলে এ কিউব সমান হলো 6 কিউব। অতএব এ সমান কত বলতো, 6। এ সমান কত, 6। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, এর মানটা আমরা সহজে বের করতে পারলাম কি বলতো, 6। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধার যেটা বলুন না কেন, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো 6 মিটার পাওয়া গেল। তাহলে এটা সহজেই তুমি এই টাইপের অঙ্কগুলো দেখো, একবারে ইজি। এই টাইপের অঙ্কগুলো আমি মনে করি তোমরা সহজেই করতে পারবে। তাহলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধার যেটাই বলি না কেন পাইলাম কত, 6 মিটার। এখন দেখো নেক্সট কোশ্চেনে যাব আমি।
নেক্সট কোশ্চেন 2 নম্বর আছে যে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর মোট তলগুলোর ক্ষেত্রফল কত। তো এই চ্যাপ্টারে দেখো তেমন কোনো কোশ্চেন কঠিন না, কিন্তু কিছু ভিন্ন ভিন্ন সূত্র আছে। যে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেখো এখানে দেওয়া আছে এ সমান কত 5 সেন্টিমিটার। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু ধৈর্য সহকারে লক্ষ্য রাখো যে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে কত 5 সেন্টিমিটার। কত দেওয়া আছে 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এ দেওয়া আছে 5 সেন্টিমিটার। অতএব ঘনকের মোট তলগুলোর ক্ষেত্রফল, তাহলে ঘনকের ক্ষেত্রে মোট তলগুলোর ক্ষেত্রফল হলো কি বলতো 6a²। যদি এ দেওয়া থাকে তাহলে কি হচ্ছে 6a²। এটা হলো কিন্তু ঘনকের তলগুলোর বা সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের মোট তলগুলোর ক্ষেত্রফল অথবা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বলতো 6a²। তাহলে আমি আরেকবার স্মরণ করে দিতে চাই তোমাদের যে ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো এ সমান দেওয়া আছে অঙ্কে 5 সেন্টিমিটার। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল অথবা মোট তলগুলোর ক্ষেত্রফল কত বলতো 6a²। সূত্র এটা কিন্তু 6a²। তাহলে অতএব 6 গুণিত এর মানটা কত বলতো 5, এর মানটা কত 5। তাহলে এর মানটা যদি 5 হয় তাহলে 5 এর উপর স্কয়ার, তাহলে এর মান 5 যেহেতু স্কয়ার আছে 5² তাহলে 5 5 25 আর 125 কত বলতো 150। তাহলে এত বর্গ সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল তোমরা জানো যে ক্ষেত্রফল সবসময় কি হয় বলতো বর্গ সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই অঙ্কগুলো কিছু সূত্র ভিন্ন ভিন্ন আছে কিন্তু তুলনামূলক অনেক সোজা। দেখো 2-3 লাইনেই অঙ্কটা সমাপ্ত হয়ে যাচ্ছে। তো এগুলো পরীক্ষাতে দেখো যে কোনো মুহূর্তে আসতে পারে, এই কারণে গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে। এখন দেখো 4 নম্বরে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক হলে এর কর্ণ কত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ঘনকের ক্ষেত্রে যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আর কর্ণ অর্থাৎ ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কি বলতো কর্ণ, ডায়াগোনাল মানে কি কর্ণ। তাহলে ডি, এ কারণে ডায়াগোনাল থেকে ডি লেখা হয়েছে। ডায়াগোনাল সমান হলো a√3, ডায়াগোনাল সমান কত a√3। দেখতে পাচ্ছ যে এটা হলো বাহুর দৈর্ঘ্য আর এখানে দেখো √3 আছে সূত্রের। তাহলে এখানে √3 এ পরে লিখতে পারো অথবা a√3, যেটাই তুমি চিন্তা করো সেটাই হবে। যে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় বা এ মিটার হয় তাহলে ঘনকের কর্ণ ডি ডায়াগোনাল সমান হলো এ সমান হলো √3। তাহলে এটা হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এটা কিন্তু আমাকে এই সূত্র প্রয়োগ করে কিন্তু সংক্ষিপ্ত রচনামূলক অনেকগুলো অঙ্ক আছে, এগুলো করতে হবে আমাকে। হ্যাঁ, এটা দাও। তাহলে এখানে দেখো 5 নম্বর কোশ্চেন আছে যে একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 9 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো বা কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখো তোমরা যে এতক্ষণ আমি কিন্তু আয়তকার ঘনবস্তু বলিনি, এতক্ষণ বলেছি কি বলতো ঘনক। এখানে দেখো আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে। তাহলে দৈর্ঘ্য মনে করে এ, প্রস্থ বি, উচ্চতা হলো সি। আর এটারই যদি প্রত্যেকটা বাহু সমান হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, তাহলে সেটাই হলো আমাদের ঘনক। আমি আরেকবার বলতে চাই যে আয়তকার ঘনবস্তুর কি আছে বলতো, আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা আছে। তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা যদি সি হয় তাহলে সেটা হলো আয়তকার ঘনবস্তু। আয়তকার ঘনবস্তু তিনটে জিনিস আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। আর এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সব ক্ষেত্রে সমান হয় তাহলে সেটাই হলো আমাদের ঘনক, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম। সেটা কি বলতো ঘনক। তাহলে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হলেই তাকে কি বলা হবে বলতো ঘনক বলা হবে। তাহলে এখন দেখো ঘনক আমি একটু কিছু অঙ্ক আলোচনা করেছি, এখন দেখো আমি আয়তকার ঘনবস্তু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে এ, এ দেওয়া আছে কত বলতো 9 সেন্টিমিটার, এ দেওয়া আছে কত 9 সেন্টিমিটার দেওয়া আছে। আর প্রস্থ বি, বি দেওয়া আছে কত বলতো 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার দেওয়া আছে। আর উচ্চতা সি সমান কত 2 সেন্টিমিটার। অতএব আমরা জানি আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, এগুলো তোমাদের একটু যদি টেকনিক্যালি পড়ো তাহলে এটা যদি পড়ো তাহলে অটোমেটিক্যালি তুমি ঘনকের কর্ণের দৈর্ঘ্যগুলো পেয়ে যাবা। কারণ ঘনকের ক্ষেত্রে বলেছি কি এ বি সি সমান, তাহলে দেখো a² যোগ a² যোগ a², তাহলে 3a² ওর উপর রুট দিলে a√3 চলে আসবে, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম, আগের কোশ্চেনটাতে আলোচনা করলাম। তো এগুলো তোমরা পারবে, আমার বিশ্বাস যে যদি তুমি আয়তকার ঘনবস্তু ভালো করে পড়ো, 3টে সূত্র পড়ো, বাকি 3টে অটোমেটিক্যালি তুমি পারবা।
এখান থেকে বুঝেই করতে পারবা। তাহলে কিভাবে পারবা? যেহেতু আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আর ঘনকের ক্ষেত্রে তিনটে কি হবে বলতো? সমান। তাহলে এক এক কথায় এ বি সি না হয়ে বি এর জায়গাতে এ হবে, সি এর জায়গাতে এ হবে, দিয়ে যা বের হয় এটা আসবে কি A√3। তাহলে এটাই হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা যেটা, সেটা হলো আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য ডায়াগোনাল ডি সমান হলো √a² প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে এ বি সি কি বলতো? এ মানে হলো দৈর্ঘ্য, বি মানে কি বলতো? প্রস্থ, আর সি মানে কি বলতো? উচ্চতা। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো এখন যে মানগুলো দেওয়া আছে, অনেকে বিরক্ত হবে না, একটু ধৈর্য সহকারে এই করবা। এই অঙ্কগুলো তুলনামূলক সোজা, আরো হেল্প ছাড়াই প্রয়োজন বোধে বাসায় যদি একটু চেষ্টা করো। অনেকের মন খারাপ হয় যে স্যার বুঝতে পারি না অনলাইন ক্লাসে, কিন্তু না, তুমি সেভাবে চেষ্টা করো না, এই কারণেই বুঝতে পারছো না। কিন্তু তুমি যদি চেষ্টা করো, এই অঙ্কগুলো আমার হেল্প ছাড়াই তোমার দ্বারা করা সম্ভব, কারণ তোমারও তো ব্রেন আছে। সবার প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেন কিন্তু অনেক ভালো। কেউ চর্চা করলে সে অনেক ভালো করে, আর যদি সে চর্চা না করে তাহলে দেখায় যে ভালো করতে পারছে না। তো এই অঙ্কগুলো দেখো চর্চার কিছুই নাই, তুমি যদি একটু চেষ্টা করো। তাহলে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে তিনটে জিনিস আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, আর ঘনকের ক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা কি বলতো? সমান। অর্থাৎ এ সমান বি সমান সি ঘনকের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো এ বি সি এর মানটা যদি বসে, আমি এ এর মানটা কত বলতো? 9। দেখো 9 স্কয়ার দিয়েছি। বি এর মানটা কত বলতো? 6। তাহলে 6 এর উপর স্কয়ার আছে, 6 স্কয়ার দিয়েছি। সি এর মানটা কত বলতো? 2। দেখো 2 স্কয়ার দিয়েছি। তাহলে 9 এর উপর স্কয়ার মানে কত হবে বলতো? 81, অর্থাৎ 81। 6 এর উপর স্কয়ার মানে কত বলতো? 36। আর 2 এর উপর স্কয়ার মানে কত? 4। তাহলে 81, 36 আর 4 যদি যোগ করে তাহলে কত হয়? 121। আর উপর রুট তো ছিল আগে থেকে, রুট। তাহলে 121 এর উপর রুট মানে কত? 11। যেহেতু কর্ণের দৈর্ঘ্য ডায়াগোনাল ডি সমান কত? 11 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 11 সেন্টিমিটার আমি ডি এর মানটা পেয়ে গেলাম। এখান থেকে কর্ণের দৈর্ঘ্য কেন? যদি আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল বের করতে বলে তাও বের করতে পারবা, যদি আয়তন বের করতে বলে তাও বের করতে পারবা। আয়তন কি বলতো? ভি সমান এ বি সি, আরো জায়গাতে ছিল A³ ঘনকের ক্ষেত্রে। তো এগুলো যাই দেখ না কেন, এই মান তিনটা দেওয়া থাকলে যা বের করতে বলবে সেগুলোই তুমি বের করতে পারবা। এখন দেখো, এই 6 নাম্বার আছে একটি আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে মাঝে মাঝে আসে যে আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। আয়তকার ঘনবস্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি বলতো? এখানে কিন্তু প্যাচ আছে। আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল একরকম হবে, আর ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল আরেক রকম হবে। কিন্তু যারা একটু চালাক, আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল জানবে, ঘনকের ক্ষেত্রফল সহজেই বের করতে পারবে। দেখো, আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল যেটাই বলো না কেন, 2 ইন্টু, যেহেতু এবিসি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এখানে এবিসি কি বলতো তোমরা? এ হলো দৈর্ঘ্য, বি হলো প্রস্থ, সি হলো উচ্চতা। তাহলে আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল অথবা সমগ্র তলের ক্ষেত্রফল কি বলতো? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন তোমাকে যদি ভাই ভাবোটা জিজ্ঞেস করে, এখানে এ বিসিটা কি বলতো? এটা হলো দৈর্ঘ্য, বিটা হলো প্রস্থ, আর সিটা কি বলতো? উচ্চতা। আর এখন এটাই যদি তোমাকে বলা হয় যে, যদিও আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল কি, তাহলে এ বি সির জায়গাতে দেখো বি এর জায়গাতে এ বসাবো, সি এর জায়গাতে এ বসাবো, তাহলেই দেখো আমার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের হবে। বি এর জায়গাতে এ বসালে কত হয় বলতো? এ। তাহলে এ স্কয়ার হলো। এটা বি এর জায়গাতে এ, সি এর জায়গাতে এ, তাহলে এ গুণ দিলে কত? এ স্কয়ার। সি এর জায়গাতে এ, আর এ আছে এ স্কয়ার, তাহলে কত? এ স্কয়ার যোগ এ স্কয়ার যোগ এ স্কয়ার, তাহলে 3a স্কয়ার। 3a স্কয়ারের সাথে 2 গুণ দিলে 6a স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তাহলে আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র কিন্তু এটা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আর যদি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, যেটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম, তাহলে সেটা কি হবে বলতো? 2 গুণিত 3a স্কয়ার সমান হলো 6a স্কয়ার। তাহলে আমাদের একটু ভিন্নতা আছে, কিন্তু যারা আয়তকার ঘনবস্তু ভালো করে পড়বে তারা ঘনকে সহজেই পারবে, কারণ ঘনকের ক্ষেত্রে খালি কি বাহুগুলো সমান, এ সমান বি সমান সি। তাহলে এভাবে তোমরা সহজেই কম্পেয়ার করে পড়ার চেষ্টা করবে। দেখো 7 নম্বরে ওই জিনিসটাই দেওয়া আছে, ঘনকের বাহু এ হলো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বা সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো এখনই আমি বললাম তোমাদের যে এখানে বি এর জায়গাতে এ, বি এর জায়গাতে এ, সি এর জায়গাতে এ, সি এর জায়গাতে এ, আর এ তো আছেই। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে এটা হলো এ স্কয়ার যোগ এ স্কয়ার যোগ এ স্কয়ার, তাহলে 3a স্কয়ারের সাথে 2 গুণ দিলে দেখো 6a স্কয়ার। তাহলে যেহেতু ঘনকের বাহু প্রত্যেকটা সমান, এই কারণে দেখো এ যদি হয় তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6a স্কয়ার হবে। দেখো 6a স্কয়ার।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আয়তাকার ঘনবস্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র, এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো এগুলো অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে। আর তোমাদের আমি আর একটু বলতে চাই যে তোমরা যারা আমার অনলাইন ক্লাসে সংযুক্ত আছো, আমি তো বারবার বলছি কমেন্ট বক্সে নাম, ডিপার্টমেন্ট, রোল, সেমিস্টার, শিফট এবং গ্রুপ থাকলে অবশ্যই গ্রুপ উল্লেখ করবে। আর যেগুলো আমি আলোচনা করছি অতি সংক্ষিপ্ত প্রায় সবই আলোচনা করতেছি, কিন্তু এই আলোচনার বাইরেও যদি কোনো অঙ্ক মনে করে 1 নিয়মের অঙ্ক আমি একটা করলাম, এই টাইপের অঙ্ক মনে করে আরও 2-3টা সালে পড়ে আছে, 2-3টা এই টাইপের অঙ্ক হয়তো এখানে 2 দিয়ে আছে পড়াচ্ছি আমি তোমাদের, ওখানে 4 দিয়ে অঙ্কে আছে, তো ওইগুলো সালা আছে। তাহলে এগুলো যেগুলো একই টাইপের অঙ্ক আমি মনে করে একটা করে দিলাম, এই টাইপের আরও 2-3টা আছে, তোমরা অবশ্যই সেটা সেশনাল খাতা করার চেষ্টা করবে। তাহলে সেশনাল খাতা জমা দেওয়ার ডেট আমি পরে বলবো, কিন্তু তোমরা অবশ্যই এখনই একটা সেশনাল খাতা করে ফেলবে। এবং সেশনাল খাতায় কি করে লিখতে হবে? অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের 13টা বা 15টা যেই চ্যাপ্টারই থাকুক না কেন, তোমাদের মনে হয় 13টা চ্যাপ্টার আছে, তো 13টা বা 15টা যেটাই চ্যাপ্টার থাকুক না কেন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হয়তো বলবে স্যার কোনগুলো করব, অনেকে যারা মনে করো সময় পায় না তারা কিন্তু কোনো কিছুই সময় পায় না, হয়তো বলে স্যার আমার 7টা সাবজেক্ট, 8টা সাবজেক্ট কিভাবে করব। আর যারা সময় পায় তারা দেখায় যে তাদের সময়ের অভাব নাই, যারা ভালো স্টুডেন্ট বা নিজে পড়াশোনা করতে চাই বা ভালো করতে চাই তাদের কিন্তু সময়ের অভাব নেই। আর যারা মনে করে পড়তে চায় না, কিভাবে বিভিন্ন অজুহাত খুঁজে, যে বাম হাত ডান হাত আর আরেকটা কি আছে বলতো, অজুহাত। তো যারা করতে চায় না বা পড়তে চায় না তাদের কিন্তু অজুহাতে শেষ নেই। এই কারণে আমি চাই তোমরা এখন থেকে একটা সেশনাল খাতা করবে এবং প্রতিটা চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক কমপক্ষে মনে করো একটা চ্যাপ্টারে 15টা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক মিলে 15টা অঙ্ক করার চেষ্টা করবো। অতি সংক্ষিপ্ত মনে করো 5টা, সংক্ষিপ্ত 5টা, রচনামূলক 5টা, তাহলে দেখায় যে 13টা চ্যাপ্টারে প্রতিটা 13টা চ্যাপ্টার যদি থাকে তাহলে 13টা চ্যাপ্টারে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখায় যে 15টা করে অঙ্ক করলে তোমাদের প্রায় 200-র কাছাকাছি অঙ্ক তোমাকে করতে হচ্ছে। এই কারণে একটু এমনভাবে খাতা তৈরি করবা যেন প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক ধরে যায় এবং তোমার প্র্যাকটিস হয়ে যাবে। এই কারণে আমি একটা কথা আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই যে যেহেতু এখন এই করোনা পরিস্থিতি অনেকেই বেশিরভাগ সময় বাসায় আছো, এই কারণে একটু নিজে পরিবর্তিত হবা। আর কিছুক্ষণ মনে করে আধা ঘন্টা বা 1 ঘন্টা অঙ্ক পড়লা, আধা ঘন্টা ইংলিশ পড়লা, আধা ঘন্টা বাংলা পড়লা যদি বাংলা থাকে, তাহলে এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট, একই সাবজেক্ট যদি পড়ে থাকো 2 ঘন্টা 3 ঘন্টা নিয়ে, তাহলে তোমার হয়তো একঘেয়েমি আসতে পারে, পড়ালেখার প্রতি হয়তো তোমার আগ্রহ হারিয়ে ফেলতে পারো। এই কারণে তোমরা কি করবা, প্রতিটা সাবজেক্ট কিছু না কিছু সময় নিয়ে পড়বা এবং সাথে সাথে অবশ্যই সাধারণ জ্ঞান প্র্যাকটিস করবা। আমি কিন্তু বারবার বলতেছি যে যে চাকরির বাজার বা অ্যাডমিশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার ইংলিশ, অঙ্ক, ইংলিশ এবং তোমার সাবজেক্টের পাশাপাশি অবশ্যই তুমি কি করবে, সাধারণ জ্ঞান চর্চা করবে। আমি কিন্তু গত ক্লাসগুলোতে বলেছি যে সাধারণ জ্ঞান এমনই জিনিস, হয়তো মনে করবা স্যার আমি সেমিস্টার শেষে পড়বো, তখন কিন্তু তোমার সময় থাকবে না, তখন এমন সময়ে পৌঁছবে যে তুমি চাকরির জন্য ছোটাছুটি করছো, তখন কিন্তু তুমি সাধারণ জ্ঞান ক্যাপচার করতে পারছো না। কারণ পৃথিবী এমনই একটা বড় জায়গা যে এখানে সাধারণ জ্ঞানের শেষ নেই। মনে করো পৃথিবীতে 228 বা 228-এর উপরেই মনে করো অনেকগুলো রাষ্ট্র আছে, অনেক রাষ্ট্র সম্পর্কে মনে করো প্রেসিডেন্ট বলো, রাষ্ট্রের আয়তন বলো, রাষ্ট্রের জনসংখ্যা বলো, অনেক কিছু আছে। তো এইগুলো ক্যাপচার করতে হলে আগে থেকে যারা সচেতন নয় তারা কিন্তু ভালো কিছু করতে পারে না, সাধারণ জ্ঞান থেকে তারা উত্তর দিতে পারে না। এই কারণে যেহেতু অনেক ভাস্ট সাধারণ জ্ঞান, কারণ সাধারণ জ্ঞানের সেক্টরে শেষ নাই। এই কারণে অবশ্যই তোমরা এখন থেকে বিশেষ করে যে আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র হইতেই দেখবে যে একদিন বড় হয়ে গেছো। এই কারণে প্রতি মাসে কমপক্ষে একটা কারেন্ট অল বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা ভালো লাগে, কারেন্ট নিউজ যেটা তোমার ভালো লাগে, অথবা অনেক সময় বিশেষ সংখ্যা থাকে, যে সংখ্যাগুলো মাঝে মাঝে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর এগুলো ছাড়া কিন্তু গতি নেই, অবশ্যই তোমাকে এই সাধারণ জ্ঞান, ইংলিশ এগুলো প্র্যাকটিস করতেই হবে। হয়তো অনেকের মনে করবো, আমি এর আগেও বলেছি যে অনেকে হয়তো মনে করবো যে স্যার এখন তো আমি কেবল 3rd সেমিস্টারে পড়ি, আরও তো আমার 5টা সেমিস্টার আছে, এগুলো তো অনেক চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি আগে বলেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল, এটা তো কোনোদিন চেঞ্জ হবে না। হবে কি বলো, কত সালে বলো তো, 1971 সালে। এটা কি কোনো চেঞ্জ হবে?
বাংলাদেশে ভাষা আন্দোলন কত সালে হয়েছিল, এগুলো কি চেঞ্জ হবে কোনোদিন? এই কারণে কিছু জিনিস তোমাকে নিজেই আইডেন্টিফাই করে নিতে হবে, যে যে জিনিসগুলো কোনোদিন চেঞ্জ হবে না, বেসিক জিনিসগুলো অবশ্যই তুমি এখন থেকে পড়ে কি করবা, ক্যাপচার করে রাখবা। তাহলে এগুলো যখন তুমি প্র্যাকটিস করে রাখবা, বাকিগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা যে যে মনে করো আমেরিকার 44তম প্রেসিডেন্ট, তখন তুমি অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা যে তারপরের প্রেসিডেন্টটা কে হয়েছে, তখন তোমার নখদর্পণে থাকবে। আর যদি তুমি টোটালি না পড়ো তাহলে তো আর মনে থাকবে না। আর এলে একদিনে কিন্তু মুখস্থ বা ধরে রাখার জিনিস না, বুঝতে পারছো? এই কারণে অবশ্যই এখন থেকে নিজেকে সচেতন রাখবা এবং এখন থেকেই প্র্যাকটিস করবা। আর এই করোনা পরিস্থিতিতে তোমরা অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, অথবা কিছুক্ষণ পর পর অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধুতে করবে। আর যদি বাইরে যাও অবশ্যই কি করবে, মাস্ক পরিধান করবে, কারণ তোমরা দেশ এবং জাতির ভবিষ্যৎ। কারণ তুমি যদি ভালো থাকো তাহলে তোমার পরিবার ভালো থাকবে, দেশ ও জাতি ভালো থাকবে, দেশের উন্নতি হবে অবশ্যই। এই কারণে তুমি নিজে সচেতন থাকবে, তোমার ফ্যামিলিকে সচেতন রাখবে এবং তুমি আশেপাশে সবাইকে সচেতন রাখার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখো, দেখো 8 নম্বর আছে কি, একটি ঘনকের ধারের দৈর্ঘ্য হলো 2 মিটার হলে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে এখানে দেখো, এখানে চিন্তা করতে হবে কোনটা আয়তকার ঘনবস্তু আর কোনটা ঘনক। আমি কিন্তু আগেই বলেছি যে আয়তকার ঘনবস্তু হলে অবশ্যই তার কি কি থাকবে বলতো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। আর যদি ঘনক হয় তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে বলতো, সমান হবে। তাহলে এখানে দেখো ঘনকের কথাই বলা হচ্ছে যে একটা ঘনকের ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কিছুক্ষণ আগেই তোমাদের বললাম আমি যে একটা ঘনকের ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয় তাহলে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বলতো, 6a স্কয়ার। কত? 6a স্কয়ার। এটা হবে কি বলতো, ঘনকের ধার বা বাহুর দৈর্ঘ্য। দেখো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এখন এর মানটা কত দেওয়া আছে বলতো, 2। তাহলে দেখো 2 স্কয়ার দিলাম, যেহেতু ক্ষেত্রফল বর্গমিটার হবে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে কত বলতো, 4। 2 স্কয়ার মানে কত, 4। তাহলে 2 দুগুণা 4, 4 ছয় কত, 24। তাহলে 24 বর্গমিটার। তাহলে এটা কত, 24 বর্গমিটার। এখন দেখো যদি বলতো যে ঘনকের আয়তন বের করো, তাহলে আমার বিশ্বাস আয়তনও বের করতে পারবো। তাহলে আয়তন কি বলতো, ভি সমান কত, ভলিউম। তাহলে ভি সমান কত, a কিউব। তাহলে এর মান যদি 2 হয় তাহলে a কিউব মানে কত, 2 এর উপর কিউব মানে কত, 8। তখন কিন্তু 8 ঘনমিটার হবে, যেহেতু আয়তন তাহলে কি হয়, মিটার থাকলে ঘন মিটার, সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার, একক থাকলে ঘন একক। এখন এভাবে তোমাকে কৌশল করে অ্যান্সার করতে হবে। অঙ্কগুলো তুলনামূলক অনেক সোজা, অন্যান্য চ্যাপ্টারের তুলনায় অনেক সোজা। কিছু সূত্র আছে যেটা আমি আগেই বলেছি, যে আয়তকার ঘনবস্তু যদি 3টা সূত্র পারো, যে মনে করে ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বা কর্ণের দৈর্ঘ্য, এই 3টা হলে ঘনকের 3টা সূত্র তুমি অটোমেটিক্যালি পারবে। সেটা কৌশল করে আমি বলছি যে a সমান b সমান c সমান সমান এগুলো বসালে অটোমেটিক্যালি তুমি পরীক্ষার হলে নিজেই বের করতে পারবে। এর জন্য নতুন করে মুখস্থ করতে হবে না যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এত, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এত, এইভাবে মুখস্থ করার দরকার হবে না। তুমি যদি 3টা অর্থাৎ আয়তকার ঘনবস্তু 3টা সূত্র মোটামুটি একটু একটু জানার চেষ্টা করো, তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের আয়তন, ঘনকের কর্ণের দৈর্ঘ্য এগুলো সবই পারবা করতে। এখন দেখো পরের অঙ্কে যাব আমি। পরের অঙ্ক যেমন এটা যদিও অলরেডি এর আগে আমি আলোচনা করেছি, তারপর আরেকবার দেখি যে একটি ঘনকের আয়তন 125 ঘন সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? একটি ঘনকের আয়তন 125 ঘন সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটু লক্ষ্য রাখো তোমরা যে ঘনকের আয়তন ভি সমান কত, 125 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার দেওয়া আছে, আয়তন সবসময় ঘন হয়, যে সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটার, মিটার থাকলে ঘন মিটার, একক থাকলে ঘন একক, তাহলে দেওয়াই আছে এখানে ঘন সেন্টিমিটার। যে ঘনকের আয়তন ভি সমান হলো 125 ঘন সেন্টিমিটার। তাহলে এখন দেখো যেহেতু কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছি, তাহলে কি লাগবে বলতো, বাহু লাগবে। তাহলে দেখো বাহুটাই ধরে নিচ্ছি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধার যেটাই বলুন না কেন সমান হলো এ। তাহলে এখানে এ কি ধরবো, এ সেন্টিমিটার ধরবো, যেহেতু সেন্টিমিটার আছে অঙ্কে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধার হলো এ সেন্টিমিটার। তাহলে আমরা জানি ঘনকের আয়তন কি শিখেছি তোমাদের, বলো ঘনকের আয়তন কি শেখানো হয়েছে? ঘনকের আয়তন ভলিউম ভি। ভিটা কি থেকে আসছে বলো তো, ভলিউম থেকে আসছে। যে ভি সমান হলো এ কিউব ঘন সেন্টিমিটার। ভি সমান কত, এ কিউব ঘন সেন্টিমিটার। তাহলে সত্য মতে বা প্রশ্ন মতে এ কিউব সমান কত দেওয়া আছে বলতো, 125। প্রশ্নে দেওয়া আছে এ কিউব আয়তন, এটাও আয়তন, এটাও আয়তন। দেখো এ কিউব সমান কত, 125
পাওয়া গেল। অতএব এ কিউব সমান কত, 5 এর উপর কিউব, 125 মানে কত, 5 এর উপর কিউব। অতএব এ সমান যদি কিউব কিউব বাদ দিই তাহলে এ সমান কত বলতো, 5। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য পাইলাম কত, 5 সেন্টিমিটার। ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য চাইলে 5 সেন্টিমিটার উত্তর চাইতো, কিন্তু অঙ্কে চেয়েছে কি বলতো, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্যগুলো বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এই চ্যাপ্টারে কর্ণের দৈর্ঘ্য বের করতে বসে। তো কর্ণের দৈর্ঘ্য কি বলেছি বলতো, a√3। প্রথমে দিকে বলেছি, সূত্র আলোচনা করেছি যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডায়াগোনাল ডিটা কোথা থেকে আসছে বলতো, প্রত্যেকটা লেখার পিছনে কিন্তু কারণ আছে, কারণ ছাড়া কোনো কিছু কিন্তু অঙ্কে ঘটে না, এটা মনে রাখবা। যে এখানে ডি কেন লেখা হয়েছে, ডায়াগোনাল মানে হলো কর্ণ, এই কারণে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডায়াগোনাল ডি সমান কত, a√3। ডি সমান কত, a√3। এখন এর মানটা কত বলতো, 5। তাহলে দেখো 5√3 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তুলনামূলক অনেক সোজা। তো এগুলো অবশ্যই তোমরা করার চেষ্টা করবে। যদি এখানে চালাই করে বলতো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, পারবে না করতে, তাহলে সূত্র কি হতো বলতো, 6a²। তাহলে 6 ইন্টু এর মানটা 5, তাহলে 5 স্কোয়ার, 5 5 25, 6 25 150। তাহলে 150 কি হতো, বর্গ সেন্টিমিটার হতো। তো এখানে যা চাইবে তুমি যদি জানো তাহলে যে কোনোটার তুমি উত্তর দেওয়া তোমার দ্বারা সম্ভব। তাহলে এখানে অবশ্যই এখন থেকে একটু সিরিয়াস হবে। আর আমি আবার বলতে চাই, যারা এখনো তোমার সাবজেক্ট অর্থাৎ অঙ্ক বইটা কিনো নাই, অবশ্যই তুমি কিনে ফেলবা, কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে। অনেক প্রকাশনীর বই আছে, যেটা তোমার ভালো লাগে। আমি যেটা বলবো সেটাই যে কিনতে হবে এমন কোনো কথা না, তোমার যেটা ভালো লাগে যে কোনো একটা কিনে যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, তুমি অবশ্যই আমার সাবজেক্টে ভালো করতে বাধ্য, অবশ্যই ভালো করবা। তুমি বই নিয়ে অত মাতামাতির দরকার নাই, যেটা ইচ্ছে তোমার, হয় টেকনিক্যাল বা হক বা আরো অন্যান্য বই আছে বাজারে, তুমি যে কোনো একটা নিয়ে যদি ভালোভাবে একটু চেষ্টা করো, অর্থাৎ প্রতিটা বইয়ে কিন্তু দেখা যায় কোনো বইয়ের অনুশীলনীতে যে অঙ্ক আছে অন্য বইয়ের উদাহরণে আছে। এই কারণে অনেকে যারা একটু ডিপলি চিন্তা না করে বা পড়াশোনা কম করে, তারা বলে স্যার প্রশ্নের উত্তর মিলছে না বা এটা মিলতেছে না, নাম্বার মিলতেছে না। নাম্বার মিলার দরকার নাই, তুমি ভালো করে নিয়মটা বুঝো, তাহলে নাম্বার না মিললেও তুমি এই টাইপের অঙ্ক যেটাই আসুক না কেন তুমি কি করতে পারবে, উত্তর দিতে পারবে। তো এই কারণে অবশ্যই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই তোমরা একটা বই কিনবে যেগুলো তোমরা ভালো মনে করো। তো ভালো এখন বাজারে যে গতানুগতিক নিয়ম অনুযায়ী, বিশেষ করে হক টেকনিক্যাল এই বইগুলো ভালো। তো ভালো আমি ভালো বলতেছি, আরও আছে আর.এস প্রকাশনী, তারপর হচ্ছে শাহনাজ প্রকাশনী, যেটা হাবিবুর রহমানের, যেটা তোমার খুশি তুমি নিয়ে বই করতে পারো। তার মধ্যে টেকনিক্যাল হক এই বইগুলো বেশি ভালো এখনকার নিয়ম অনুযায়ী। তুমি অবশ্যই এগুলো, যারা এখনো বই সংগ্রহ করো নাই, তোমরা যেহেতু সামনে হয়তো নভেম্বর ডিসেম্বরে, হয়তো নভেম্বরে তোমাদের ডেট আছে, এই কারণে তোমাদের যে কোনো মুহূর্তে হয়তো পরীক্ষা হতে পারে বা তোমাদের প্রতিষ্ঠান খুলে দিতে পারে। তো খুলে দিলে অবশ্যই তোমরা সশরীরে ক্লাসে যে কোনো প্রশ্ন করতে পারবে। অনলাইনে একটু তোমাদের জন্য কষ্টকর, আমি বুঝতে পারছি যে অনলাইনে হয়তো প্রশ্ন করা তোমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে বা বুঝতে অনেকের হয়তো কষ্ট হচ্ছে। তো আমি এই তোমাদের কষ্ট করে বোঝার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, যে অবশ্যই কষ্ট করে তোমার নিজের স্বার্থেই তোমাকে কি করতে হবে বলতো, জানতে হবে, কষ্ট করে আমাকে জানতে হবে। কারণ এখন করোনা পরিস্থিতি কি করতে হবে, তোমাকে মেনে নিতে হবে। এখন মানা ছাড়া তো উপায় নাই, এই কারণে মেনেই আর মধ্যে যতটুকু অগ্রসর হতে পারি সেই চেষ্টা করতে হবে। তোমাকে তো এই পরিস্থিতি অবশ্যই মেনে নিতে হবে এবং এর মধ্যে থেকে তুমি কিভাবে তুমি নিজে আপগ্রেড করতে পারো সেই চেষ্টা করতে হবে। এখন দেখো 11 নম্বর আছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগেই বললাম যে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধার যদি এ হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি বলতো, a√3। দেখো বের করলাম আগের অঙ্কে। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডায়াগোনাল ডি সমান হলো a√3, আর a√3 সমান 2√3 দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে a√3 সমান কত, 2√3। তাহলে উভয় পক্ষ থেকে √3 বাদ দিলে এ সমান কত, 2 সেন্টিমিটার। তাহলে এর মানটা 2 সেন্টিমিটার হলে দেখো বাহুর দৈর্ঘ্যটা বের হয়ে গেছে 2 সেন্টিমিটার। এখন এখান থেকে তুমি যদি আর আয়তন বের করতে পারবা। আয়তন ভি সমান কি হবে বলতো, a কিউব, অর্থাৎ 8 আসবে। সমগ্র তলের ক্ষেত্রফল বের করলে কি হবে, 6a²। এখন এগুলো যা চাইবে, যদি বাহুর দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে যা চাইবে, কর্ণের দৈর্ঘ্য তো দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল অথবা আয়তন যাই চাই না চাই না কেন তুমি এগুলো বের করতে পারবে। তো এগুলো অবশ্যই তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ এমন কোনো কিছু নাই যে আল্লাহ তাআলা তোমার সাধ্যের বাইরে করেছে। তো এই কারণে তোমার সাধ্যের মধ্যেই আছে এগুলো। এই কারণে তোমাদের কি করতে হবে, একটু একটু খালি সচেতন হতে হবে, একটু কি করতে হবে, চেষ্টা করতে হবে। এগুলো খুব কঠিন না, একটু তোমার চেষ্টাই পারে তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর যদি চেষ্টা না থাকে তাহলে কিন্তু পারবে না।
আর যদি যার চেষ্টা আছে, তার ব্রেন যতই খারাপ হোক, আল্লাহ প্রদত্ত ভাবে, আল্লাহ তো সবাইকে ব্রেন সমান করে নাই, করেছে কি বলো, তোমরাই বলো। আল্লাহর কিন্তু ব্রেন, আল্লাহ তোমাদের সবার কিন্তু ব্রেন সমান করে নাই। কারো বেশি ভালো, কারো একটু কম ভালো, কারো আরো খারাপ, কারো নিজে অলসতা করে না পড়াশোনা করে বলে স্যার আমি কিছুই পারি না, এরকম আছে, অনেকেই আছে। কিন্তু কিন্তু ব্রেন আছে। অনেক বিজ্ঞানী বলেছে যে ব্রেন বলে কিছু নেই, যদি অধ্যবসায় ঠিক মতো করো তাহলে অবশ্যই তুমি সফল কাম হবে, এরকমও কিন্তু আছে। তো এই কারণে কি করতে হবে, অধ্যবসায় হতে হবে এবং চেষ্টা করে যেতে হবে, তাহলে অবশ্যই তুমি 100% না হলে তো 90% পারবা, 90% তোমার সুযোগ আসবে যদি চেষ্টা করো। তাহলে এখন দেখো যে এই টাইপের অঙ্ক, যে এখানে আছে ঘনকের কর্ণদৈর্ঘ্য এত হলে বাহুর দৈর্ঘ্য কত, ঘনকের কর্ণদৈর্ঘ্য এত হলে এর আয়তন কত, তো এগুলো করার চেষ্টা করবে। এই যে 13 নম্বরে যেমন আয়তকার ঘনবস্তুর কর্ণের সূত্র লেখো, যেটা কিছুক্ষণ আগেই হয়ে গেছে, অনেকবার পড়া হয়েছে। কর্ণের সূত্র ডি সমান ডায়াগোনাল রুট ওভার এ স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সি স্কয়ার। আর যদি এটাই ঘনকের বলে তাহলে এ রুট 3, যেটা দিয়ে অঙ্ক আমি বের করলাম, তো এগুলো পারবা আশা করি তোমরা। এখন দেখো সংক্ষিপ্ত কোশ্চেনে যাচ্ছি আমি। সংক্ষিপ্ত কোশ্চেন, যে একটি ঘনকের যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য 2√3 সেন্টিমিটার হলে এর আয়তন এবং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এই অঙ্কগুলো দেখো একই জিনিস, ওখানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক একই প্যাটার্নের অঙ্ক। অনেকে বিরক্ত হবে না, ধৈর্য সহকারে একটু বোঝার চেষ্টা করবে, কারণ যারই ধৈর্য আছে সেই দেখবে সফল কাম হবে। আর যার ধৈর্য নেই স্যার একই অঙ্ক কি করব, কিন্তু যতই একই অঙ্ক হোক, তোমাকে যদি আমি এখন করতে দিই একটা অঙ্ক, তুমি আর করতে পারছো না, মুখে কিন্তু ঠিকই গা ভাসছে চলতেছো যে হ্যাঁ স্যার এগুলো একই অঙ্ক, কিন্তু তোমাকে যখন আমি করতে দিব তখন কিন্তু যারা ধৈর্যশীল তারাই কিন্তু ঠিক মতো করতে পারছে, উত্তর দিতে পারছে। আর যারা অলস, মনে করে যাদের পড়তে ভালো লাগে না, তারা কিন্তু কি করবে, তাদের কিন্তু তখন সে উত্তর দিতে পারছে না। এই কারণে অবশ্যই ধৈর্য সহকারে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবে। দেখো যে এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো, এখানে সেন্টিমিটার আছে, এ সেন্টিমিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি বলেছি, ডি সমান হলো a√3 সেন্টিমিটার। তাহলে এখানে a√3 সমান কত, a√3 সমান 2√3 দেওয়া আছে। তাহলে এখানে ঘনের কর্ণের দৈর্ঘ্য ডি সমান হলো a√3, তাহলে a√3 সমান হলো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 2√3, উভয় পক্ষ থেকে √3 বাদ দিলে কত, 2। দেখো কিছুক্ষণ আগেই অঙ্কটা মনে হয় করা হলো, a সমান 2, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, 2 সেন্টিমিটার। এখন এখানে কি চেয়েছে বলতো, এর আয়তন এবং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে এখন ঘনকের আয়তনের সূত্র ভি সমান কত, এ কিউব। দেখো সেটাই আছে, আমরা জানি ঘনকের আয়তন ভি সমান কত, এ কিউব। তাহলে এ কিউব ঘন সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার আছে ঘন সেন্টিমিটার, তাহলে এখন এর মানটা কত পেয়েছে বলতো, 2। তাহলে 2 এর উপর কিউব মানে কত বলতো, 8। তাহলে 8 ঘন সেন্টিমিটার, তাহলে 8 ঘন সেন্টিমিটার, একটা কিন্তু উত্তর অলরেডি পেয়ে গেছি। আর একটা চেয়েছে কি বলতো, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, এবং ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল কত বলতো, 6a স্কয়ার। তাহলে 6a স্কয়ার, তাহলে 6 গুণিত এর মানটা কত পেয়েছে বলতো, 2। তাহলে 2 স্কয়ার, তার মানে 2 দুগুণে 4, 4 6 কত, 24। তাহলে 24 বর্গ সেন্টিমিটার, যেহেতু ক্ষেত্রফল অবশ্যই বর্গ সেন্টিমিটার আছে, যেহেতু বর্গ সেন্টিমিটার। আর আয়তনের ক্ষেত্রে কি হবে বলতো, ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার হবে। তাহলে আমাদের এই দুটাই উত্তর। তাহলে একটা 8 ঘন সেন্টিমিটার আর একটা হলো 24 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই টাইপের অঙ্কই তোমাদের মাঝে মাঝে পরীক্ষাতে আসে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এখন দেখো এখানে একটা চিত্র দিয়ে একটা অঙ্ক আছে, একটু বোঝার চেষ্টা করবে। যে যদি কোনো ঘনবস্তুর প্রত্যেক ধারের দৈর্ঘ্য এ হয়, তাহলে দেখাও যে প্রত্যেক তলের কর্ণ a√2। এখানে দেখো, আর ঘনবস্তুর কর্ণ a√3। এখানে কিন্তু একটু প্যাচ আছে, যে যদি কোনো ঘনবস্তুর প্রত্যেক ধারের দৈর্ঘ্য এ হয়, তাহলে দেখাও যে প্রত্যেক তলের কর্ণ হলো a√2। এখানে দেখো ঘনবস্তুর প্রত্যেক তলের কর্ণ, তাহলে এখানে কিন্তু ঘনবস্তুর কর্ণ না, এটা হলো ঘনবস্তুর যে মনে করো 6টা তল বা যাই বলুন এখানে আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা তলের কর্ণ কি বলতো, a√2। আর ঘনবস্তুর ওভারঅল কর্ণের দৈর্ঘ্য হলো a√3। এখানে কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো এ, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এখান থেকে এবিসি চিত্রটা তো দেখতে পাচ্ছ, এবিসি ত্রিভুজতে পাই। এবিসি কোনটা বলতো, এবিসি ত্রিভুজতে পাই। তাহলে এবিসি ত্রিভুজতে যদি পাই, তাহলে এটা যদি চিন্তা করো, তাহলে এখান থেকে এসি স্কয়ার সমান হলো এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে কি এটা, দেখো এসি স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান হলো ভূমি স্কয়ার আর এখানে লম্ব স্কয়ার, তাহলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এ বির মান কত, এ প্রত্যেকটা যেহেতু ঘনক, তাহলে প্রত্যেকটা তল কত, তল বা বাহু বা ধার সমান। তাহলে দেখো এ বি সমান হলো এ, বিসি সমান হলো এ। তাহলে এ বিও
এ হবে, বিসিও এ হবে, সিও এ হবে, ইএইচও এ হবে। প্রত্যেকটা বাহু কি হবে ঘনকের ক্ষেত্রে সমান হবে। দেখো তাহলে এ বি, এ কারণে এ দেওয়া হয়েছে এ স্কোয়ার, বিসিও এ দেওয়া হয়েছে এ স্কোয়ার, তাহলে দেখো 2a স্কোয়ার। অতএব এসি সমান হলো √2a। তাহলে এসি সমান কত? √2a। তাহলে প্রত্যেকটা তলের পণ্য কত? প্রত্যেকটা তলের পণ্য আমার দেখো, এটা যদি আমি চিন্তা করি তাহলে প্রত্যেকটা তলের পণ্য হলে কত পেলাম আমি? a√2 অথবা √2a এটা। আবার যদি এখন দেখো আমি এসি ত্রিভুজ হতে পাই, তাহলে এ স্কোয়ার দেখতে পাচ্ছ, এ স্কোয়ার সমান কি হবে বলতো? এসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো তাই আছে, এ স্কোয়ার সমান হলো এসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে এসি স্কোয়ার কত পেয়েছো বলতো? 2a স্কোয়ার দেখতে পাচ্ছ। আর সি কত? প্রত্যেকটা তল যেহেতু সমান বা প্রত্যেকটা ধার যেহেতু সমান, তাহলে এটার মান কত বলতো? এ। দেখো এ দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার, তাহলে এর উপর স্কোয়ার এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কত বলতো? 3a স্কোয়ার। অতএব এই সমান হলো √3a অথবা a√3। তাহলে এটা হলো আমাদের ঘনকের ঘন ঘন বস্তুর বা ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3, আর প্রতিটা তলের কর্ণের দৈর্ঘ্য কত? a√2। তাহলে এটা হলো পার্থক্য। এটা কিন্তু প্রতিটা তল, আর এটা কিন্তু ওভারঅল ঘনকের, এটা কিন্তু ঘনক টোটালটা। এই কারণে ঘনকের কর্ণের দৈর্ঘ্য পেলাম কত? a√3। তাহলে এটাই আমাদের প্রমাণ চেয়েছিল, প্রমাণ মোটামুটি হয়ে গেল। এখন দেখো যে 17 নম্বরে এই অঙ্কগুলো 17 নম্বরে আছে। দেখো রচনামূলক কোশ্চিন 17 নম্বরে একটু আমি দেখার চেষ্টা করি। 17 নম্বর কোশ্চিনটা রচনামূলক, যে একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 12:4:3 এবং এর আয়তন 1152 ঘন সেন্টিমিটার হলে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, একটু লক্ষ্য রাখো এই চ্যাপ্টারটা একই প্যাটার্নের অঙ্ক, যে যখনই এখানে কি বলা হয়েছে আয়তাকার ঘনবস্তু, তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ যেহেতু অনুপাত দেওয়া আছে, আয়তাকার ঘনবস্তুর কি আছে বলতো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর এর অনুপাত দেওয়া আছে। তো অনুপাত দেওয়ার অর্থ এর সাথে কোনো কিছু গুণ দিয়ে ধরতে হবে, এক্স অথবা এ যেহেতু এগুলো ধরেছো, তাহলে এর সাথে কি দিয়ে ধরতে হবে? এক্স গুণ দিয়ে ধরতে হবে। তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান হলো, অনুপাত যেহেতু আছে তাহলে 12x সেন্টিমিটার, প্রস্থ 20 সমান হলো 4 আছে অনুপাত, তাহলে 4x সেন্টিমিটার, আর উচ্চতা C3 আছে 3x সেন্টিমিটার। এটা তাহলে এখন আমরা জানি বা দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর আয়তন দেওয়া আছে কত? 1112 ঘন সেন্টিমিটার। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র কি? ভি সমান হলো এ বিসি, আর ভি সমান এ কিউব হলো এটা একটা ঘনকের আয়তন। এইখানে কিন্তু প্যাচ লাগানো, স্যার আপনি তো কিছুক্ষণ আগে বললেন আয়তন এ কিউব। এ কিউব কিসের বলেছি বলতো? ঘনকের আয়তন বলেছি, ভি সমান এ কিউব। আর আয়তাকার ঘনবস্তুর আয়তন ভি সমান কত বলতো? এ বিসি। তিনটা যেহেতু বাহু আছে আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বিসি, তাহলে এখানে সত্য মতে এ বিসি সমান কত দেওয়া আছে? 1152। তাহলে এখন এ বিসি এর মানগুলো বসিয়ে দিই, 12x ইন্টু 4x ইন্টু 3x সমান হলো 1152। তাহলে এটা গুণ দিলে 4×48, 3×48 144, আর এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, আর সাথে এক্স গুণ দিলে এক্স কিউব, তাহলে 144 এক্স কিউব সমান 1152। অতএব এক্স কিউব সমান হলো 144 দিয়ে 1152কে ভাগ দিলে 8। অতএব এক্স সমান কত বলতো? 2 কিউব, মানে কিউব বা, তাহলে এক্স এর মানটা হলো 2 সেন্টিমিটার। তাহলে এক্স সমান কত পেলাম? 2 সেন্টিমিটার। তাহলে এখন আমি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 12x ছিল, তাহলে 12×24 সেন্টিমিটার, প্রস্থ b সমান 4x ছিল, x এর মান 2, তাহলে 4×8 সেন্টিমিটার, উচ্চতা c সমান হলো x এর মান 2 ছিল, 3×6 সেন্টিমিটার। এখন দেখো প্রশ্নে চেয়েছে কি বলতো? প্রশ্নে চেয়েছে কি? আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল দেখো, আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই মানগুলো আমি ব্যবহার করবো। তোমরা যেহেতু বড় হয়ে গেছো মানগুলো ব্যবহার করতে পারবা। 2 ইন্টু এর মানটা কত? 24 গুণিত 8 যোগ, এটাকে গুণ না যোগ, 8 গুণিত 6 যোগ 6 গুণিত 24, এর মানটা 24 দেয়া। দেখো এখানে 192 যোগ 48 যোগ 144, আর সাথে 2 গুণ আছে, তাহলে 192 যোগ 48 যোগ 144 যোগ করলে হয় কত বলতো? 384। কত হয়? 384। 384 দুগুণা কত হয় বলতো? 768। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। এত বর্গ সেন্টিমিটার, যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এত বর্গ সেন্টিমিটার। অনেক অঙ্কে দেখো সম্পূর্ণ তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাই আয়তন বের করতে বলবে। এই অঙ্কে যেমন তার আয়তন দেওয়া আছে, দেখি বের করতে বললো, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে। আর অনেক অঙ্কে দেখবে যে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এইটা সমান লিখতে হবে কি? যেটা দেওয়া থাকবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হলো যেটা দেওয়া থাকবে। এখান থেকে মান বের করে আমি সহজেই
কি বের করতে পারবো, আয়তনটা বের করতে পারবো। তাহলে এরকম উলট পালট ভাবে দেওয়া থাকতে পারে। এখানে যেমন আয়তন দেওয়া ছিল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করলাম। কোনো জায়গায় যদি সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া থাকে, আয়তন বের করতে বলে, তাহলে আয়তন বের করতে পারবো আমরা একইভাবে। আয়তন হলে এই জায়গাতে ঘন সেন্টিমিটার হতো, আর ক্ষেত্রফল হওয়ার জন্য কি হচ্ছে বলতো, বর্গ সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, তা আশা করি তোমরা এগুলো এই যে বাসায় করার চেষ্টা করবে। এই যে টাইপের অঙ্ক, যে একটা আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, যদি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত, তাহলে এটা কি হবে 5x 4x 3x, এ হলো 5x, b 4x, c 3x দিয়ে যদি মান বসাতে, যে কিছুক্ষণ আগে বললাম 2 × ab + bc + ca, ওখানে যদি মানগুলো a b c এর মান বসিয়ে দাও, তাহলে সহজে x এর মান পাবা। আর x এর মান বের করার পরে a b c, যেটা আগের অঙ্কে বের করলাম, a b c বের করো, তাহলে এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তুমি বের করতে পারছো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের হয়ে গেল। অথবা যদি মনে করো এখান থেকে আয়তন বের করবো, তাহলে কি বের হবে, b = abc বের করতে পারবা। তাহলে এটাও পারবা। যে 19 নম্বরের সেম অঙ্ক। তোমাদের কাজ হলো যে অনেকে অঙ্ক খুঁজে পায় না, স্যার কি করবো আমি বাসায়, তো দেখো এই টাইপের অঙ্ক একটা তো করে দিলাম, এই সেম অঙ্ক 18 19 এখন বাসায় চেষ্টা করবে। আর এই যে ঢাকনা সহ, এখন সময় তোমাদের যেহেতু কম, একটু আমি একটা হিন্টস দিব, যেহেতু নেক্সট দিন এই চ্যাপ্টার করাবো না। যে বাক্সটির কাঠের পুরুত্ব দেখো, বাহিরের মাপ দেওয়া আছে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ধৈর্য সহকারে লিখো, যে একটু করো। আর একটা অঙ্ক একটু অন্য নিয়মের। বাক্সটির কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার। তাহলে বাক্সটির ভিতরে ধরো, এখানে দেখো বাহিরের মাপ দেওয়া আছে এগুলো 10, 9 আর 7 সেন্টিমিটার। আর ভিতরের সমগ্র বাক্সটির পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 262 বর্গ সেন্টিমিটার। এটাও গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তাহলে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য দেওয়া ছিল বাইরের মাপ, তাহলে ভিতরের দৈর্ঘ্য দেখো 10 সেন্টিমিটার থেকে আমার দুদিকে, যেহেতু একটা বাক্স আঁকলে কি দুই দিকে দুটি থাকে, পুরুত্ব থাকে, ওই কারণে এই দুটো বাদ দিতে হচ্ছে। এক্স যদি পুরুত্ব হয়, তাহলে দুই দিকের জন্য 2x বাদ, তাহলে 10 - 2x সেন্টিমিটার। প্রস্তর ক্ষেত্র তাই, দুই দিকে যেহেতু পুরুত্ব দাগ টানলে মনে করো ওই পুরুত্ব এক্স, তাহলে এক্স আর এক্স যোগ করলে 2x, তাহলে 9 - এই যে বাহিরের এটা প্রস্থ, কিন্তু এই কারণে 9 - 2x। অনেকেই বুঝতে পারে না, স্যার বাদ দিছে দেওয়া হচ্ছে কেন, এগুলো কিন্তু বাহিরের মাপ, কিন্তু এখানে আমি কিসে লিখছি, ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই কারণে বিয়োগ দিতে হচ্ছে 9 - 2x সেন্টিমিটার। আর উচ্চতা সেই সমান হলো 7 - 2x সেন্টিমিটার। এখন বাক্সটির ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2 × ab + bc + ca। এখন যদি এখানে ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশনে পাচ্ছি আমি এটা, যে 2 × কোনটা ক্যালকুলেশনে পাচ্ছি, 2 × 12x² - 104x + 223। তাহলে ক্যালকুলেশন তোমরা করতে পারবো আশা করি। তাহলে এখন এই সত্যমতে এই ক্ষেত্রফলটা দেওয়া আছে 200, ভিতরে সমগ্র তলার ক্ষেত্রফল এটা সমান কত, 262। তাহলে এখান থেকে 2 দিয়ে ভাগ দিলে 131 আছে। যদি এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন তোমরা করতে পারবে আমার বিশ্বাস। এখান থেকে ক্যালকুলেশন করলে x এর মানটা দেখো, x - 1 আর 3x - 23। তাহলে x - 1 সমান 0, আর এটা সমান হলো 0। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে x - 1 সমান হলো 0, তাহলে x সমান 1। আর এই মানটা গ্রহণযোগ্য কেন হবে না, যেহেতু বাইরের উচ্চতাটাই দেওয়া ছিল, ঢাকনা সহ বাইরের উচ্চতাটা দেওয়া ছিল কত, 7। তাহলে এই যে দেখো, এই 23কে 3 দ্বারা ভাগ করলে 7 পয়েন্ট সামথিং, তাহলে বাইরের উচ্চতাই দেওয়া আছে 7। তাহলে এটা কোনোদিন এক্স এর মান গ্রহণযোগ্য হতে পারে না, কারণ বাইরের দেওয়া আছে 7। তাহলে এখানে দেখো 7-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে এই কারণে এই মানটা গ্রহণযোগ্য হতে পারে না। এই কারণে এক্স এর মানটা কত হবে, 1। পুরুত্ব তো সবসময় হালকা অল্প হয়, কম হয়, এই কারণে এক্স এর মানটা এখানে এটা গ্রহণযোগ্য কেন নয়, বুঝতে পারছো কি? এখানে দেওয়া আছে দেখো, বাইরে মাপ হলো উচ্চতা 7 সেন্টিমিটার, আর এখানে বের করে পাচ্ছি আমি 7-এর উপরে। 23কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 23কে 3 দ্বারা ভাগ করলে 7 পয়েন্ট সামথিং আছে। এই কারণে দেখো ওই উচ্চতার চেয়ে ওইটা বেশি হয়ে যাচ্ছে এক্স এর মানটা, এই কারণে এটা কি হবে না, গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স এর মানটা কত হলো, 1। অতএব বাক্সটির কাঠের পুরুত্ব কত পেলাম আমি, 1 সেন্টিমিটার। তো এই টাইপের অঙ্ক মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তো তোমাদের ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমাদের এই চ্যাপ্টার আমি শেষ করলাম। আশা করি তোমরা বাসায় এই হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে বেশি বেশি। তো আজকে আমি এখানেই শেষ করছি ক্লাস। তোমরা অবশ্যই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।